দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর অন কল। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে প্রতিদিনের মতো থাকছি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশবরণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, একসময় কেবল 40 ঊর্ধ্ব ব্যক্তিরাই ডায়াবেটিসে ভুগতেন, কিন্তু জীবনধারণ পরিবর্তনের কারণে এখন শিশু, কিশোর, তরুণরাও ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এই বিষয় নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডায়াবেটিস, হরমোন ও বিশেষজ্ঞ ডাক্তার এম এ মান্নান আমাদের সাথে আছেন, এবং আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদেরকে ফোন করুন 982405 নাম্বারে। স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টর অন কলে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাকে এখানে আমন্ত্রিত করার জন্য, এবং আমি সকলকে দূরের এবং কাছের সকল দর্শককে আমি অভিনন্দন জানাই এবং আজকের এই টিভি প্রোগ্রাম দেখার জন্য আমি আমন্ত্রিত করতেছি। যেহেতু আজকের একটা মানে এটা বাচ্চাদের চমৎকার একটা ইয়ে আছে, বিশেষভাবে বাচ্চাদের যেহেতু ডায়াবেটিস, এটা খুবই জরুরি জানা সবারই। এটা মানে স্যার, যেমনটা বলে থাকি, দেশের তরুণরাই কিন্তু দেশের ভবিষ্যৎ। তারাই যদি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন, তা আসলে শুধু চিন্তার না, দুশ্চিন্তারও একটা বিষয়। তো তরুণদের মধ্যে আসলে কেন ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, বা তরুণদের মধ্যে যেমন 9 থেকে 15 বছর বয়সের মধ্যে কিন্তু ডায়াবেটিসের সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি, কেন আসলে এই চিত্রটা? এটা প্রথম থেকেই যদি আমি একটু মানে টাচ দেই বা বলি, সেটা হলো কি, মায়ের গর্ভ অবস্থায় যদি মা নিউট্রিশন ভালো না পায়, খাবারটা না পায়, আমরা আগে মনে করতাম শুধু বোধহয় মানে ধনী লোকের, বড় লোকের বোধহয় ডায়াবেটিস। আসলে যে কোনো লোকের, বাচ্চা, বুড়ো, গরিব, ধনী, সবারই ডায়াবেটিস হতে পারে। এটার ঊর্ধ্বে কেউ নেই। সুতরাং প্রথম থেকে যদি আমি বাচ্চার মা যে গর্ভবতী, সে যদি নিউট্রিশন না পায়, ভালো খাবার না পায়, মাছ, মাংস, দুধ, ডিম যদি না পায় খাইতে, মানে উপযুক্ত খাবার না পেলে, প্রপার খাবার না পেলে, তাদের বাচ্চার গর্ভ মানে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করেন যে সমস্ত ইয়া হয়, এটা নিউট্রিশন না পেলে যা মানে বাচ্চার ওজন কমে যায়, অথবা দেখি যে ডায়াবেটিস থাকলে আবার বাচ্চার মাথা বড় হয়ে যায়, এই নানান সমস্যা হয়ে যায় বাচ্চার। সুতরাং হয় কি, একটা এই জিনিসটা জানার দরকার যে যখন বাচ্চা আন্ডার ওয়েট হয়ে যায়, ডেলিভারিতে দেখা যায় যে যেখানে 2.5 কেজি হওয়ার কথা, এখানে 1.5 কেজি, মানে 2.5 কেজি বা 3 কেজি হওয়ার কথা, সেখানে 1 কেজি 1.5 কেজি হয়ে গেল বাচ্চার আন্ডার নিউট্রিশন, আন্ডার ওয়েট হয়ে গেল। তখন এই বাচ্চা পরবর্তী হয় কি, পরে তাদের ওয়েট বেড়ে যায়, মানে ইয়ে হওয়ার প্রবণতা দেখা যায়, ডায়াবেটিস হওয়ার। এটা একটা। তাছাড়া বাচ্চাদের আরও অনেক কারণ আছে বাচ্চাদের ডায়াবেটিস হওয়ার, যেমন তাদের এখন খেলাধুলার ব্যবস্থা নাই, বাচ্চাদের এখন সমস্ত আরও সমস্যা হলো কি, দেখা যাচ্ছে আজকাল বর্তমান সংসারে বাবা মা দুইজনেই কাজে চলে যায়, বাচ্চাকে একটা মোবাইল, টিভি অথবা একটা ল্যাপটপ দিয়ে বসায় দিয়ে যায়, আর গানের ব্যবস্থা, ওটা শুধু তারা ওটা দেখে, হাতের ব্যায়াম হয়, কিন্তু হাত পা দৌড়াদৌড়ি, খেলাধুলার ব্যবস্থাও আমাদের এখানে শহরে খুবই কম, এটা নাই বললেই চলে। আর খাওয়ার ব্যবস্থায় ওই যে যাচ্ছে ফাস্টফুড খাচ্ছে, ফাস্টফুড খাওয়াটা বাচ্চাদের জন্য একটা মানে খুবই, আমাদের সময় দেখছি আমরা সব সময় ন্যাচারাল ফুড বা খাবার, যে সমস্ত খাবার উপযুক্ত খাবারটা খেতাম, দুধ খেতাম, ডিম খেতাম। এখন হলো কি, এই ফাস্টফুড খেয়ে খেয়ে তারা মানে সব সময় স্থূলতা বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে। তার মোটা যখনই হবে তখন তার ইনসুলিন কাজ করবে না, ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাবে। এই জিনিসটা সবারই রাখতে হবে। এই জন্য আমি বলি যে বাবা মার একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা দেওয়ার উচিত বাচ্চাদের। বর্তমান বাবা মাদের কিন্তু একটা কমপ্লেন থাকে যে আমার বাচ্চা আসলে ফাস্ট ফুড ছাড়া কোনো খাবার খাচ্ছে না, বা মোবাইল ট্যাব যদি না দিই বাচ্চা খাবার মুখে তোলে না। সেই ক্ষেত্রে তার আসলে কি করবে? এটা তাকে একদিনই তো এটা হবে না। আর একটা হলো কি, বাচ্চা কম নেওয়া একটা সমস্যা। এখন বাচ্চা কনজুগাল লাইফে ইয়া করা, স্বামী স্ত্রীরা এখন বাচ্চা বেশি নিতে চায় না। এখন 1-2টা বাচ্চা, আমি অনেক রুগী আমার সঙ্গে দেখা হয়, তার বলে যে স্যার আপনি একটু বকে দেন, আমি তো কিছু বলতে পারবো না, আমি ওকে বকতেও পারি না, কিছু সইতেও পারি না। এখন হলো কি, ও যা চায় তাই দিতে হয়, আমাদের তো খাওয়ার অভাব নাই।
তো এটা হলো সমস্যা, যে সমস্যাকে সমাধান করতে হবে কিভাবে, যে আপনারা তাকে বুঝাইতে হবে, আস্তে আস্তে তাকে খেলার সময় দিতে হবে, তাকে মাঠে কাউন্সিলিং করতে হবে, মাঠে নিয়ে যেতে হবে 2-3 দিন, তাকে দরকার হলে এখন অবশ্য অনেক হয়ে গেছে। বাচ্চাদের খাওয়া দাওয়ার বিষয়ে আমার আর প্রশ্ন আছে, একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আপনার কাছে আবার ফিরছি। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। শরীয়তপুর থেকে লিপি বলছি। জি লিপি, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার বয়স 28 বছর, আমার এক সপ্তাহ হলো ডায়াবেটিস ধরা পড়ছে 20 পয়েন্ট। এখন প্রচুর ঘুম হয় এবং শরীর দুর্বল। জি, ডায়াবেটিস হচ্ছে খালি পেটে কি কখনো পরীক্ষা করেছেন? জি জি। কত থাকে খালি পেটে? 20 পয়েন্ট ছিল। 20। আচ্ছা, উনি কিছু ওষুধ খায় কিনা? ওষুধ খায় কিনা? জি স্যার, প্রশ্ন। ডায়াবেটিসের কোনো ওষুধ খান কি আপনি? ওই 20 পয়েন্ট ধরা পড়ার পরে এক সপ্তাহ হলো ওষুধ দিচ্ছে। জি, ওষুধের নামটা বলতে পারবেন? কয় বেলা খান? ওষুধ একটা খাই সকালে, একটা খাই রাতে। আচ্ছা আচ্ছা, তাতে কি কন্ট্রোল হয়ে গেছে আপনার? এখনো বলছে এক সপ্তাহ পর আবার ডাক্তারের সাথে হ্যাঁ হ্যাঁ, এটা আপনার আরো বাবা মার ডায়াবেটিস ছিল কারো? না না, আমার মানে প্রস্তুত কারো ডায়াবেটিস। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার এক ছেলে এক মেয়ে। তা ওই প্রেগন্যান্সি অবস্থায় আপনার বাচ্চা পেটে অবস্থায় কোনো ডায়াবেটিস ছিল? না না। তাহলে আপনাকে আমার মনে হয় যে আপনি আবার ওই যেভাবে আবার আপনাকে এক সপ্তাহ পরে দেখাতে বলছে, ওইভাবে খাওয়ার আগে খাওয়ার পরে, এবং এখন একটা 3 মাসের গড় করা হয়। 3 মাসের গড় করলে আমরা বুঝতে পারি যে গত 3 মাসে ওনার ডায়াবেটিসটা কেমন ছিল। সেই জন্য উনি 3 মাসের রক্তের পরীক্ষা এটা 3 মাসের গড় করে উনি ডাক্তারের সাথে যোগাযোগ করলে, বিশেষ করে ডায়াবেটোলজিস্ট বা এন্ডোক্রাইনোলজিস্টকে যোগাযোগ করলে ওরা মানে খুব একটা ভালো ব্যবস্থা করে দেবে। ওনার কিন্তু অনেক বেশি ডায়াবেটিস, বিষ হওয়া মানে কি আমরা মনে করি যে তার ওই প্যানক্রিয়াসের যে সেলগুলা ইনসুলিন তৈরি করা সেলগুলা তার মোস্ট অফ দ্য সেল ডিস্ট্রয় হয়ে গেছে, এখন তার ইনসুলিন লাগতে পারে ভবিষ্যতে। ইনসুলিন লাগতে পারে, যেহেতু হচ্ছে খালি পেটে হচ্ছে উনি বলছেন যে বিষ, এবং ওষুধ খাওয়ার পরও কিন্তু তেমন একটা উন্নতি অনেক করবে আর কি, করবে। তো সময়ের একটা ব্যাপার আছে এখানে। স্যার আরো প্রশ্ন আছে, তবে সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার এম এ মান্নান, এবং কথা বলছি তরুণদের ডায়াবেটিস নিয়ে। স্যার, একটু আগে একজন দর্শক আমাদের ফোন করেছিলেন, এবং যে হিস্ট্রিটা আমরা জানতে পারলাম, ওনার 28 বছর বয়স, এবং হচ্ছে ডায়াবেটিস যেটা তার খালি পেটে আসলে বিষ থাকছে, এবং উনি একটা ওষুধ খাচ্ছেন। এরপর হচ্ছে দেখা যাক ওনার পরবর্তী চিত্রটা কি হয়। তবে এ নিয়ে আর একটা প্রশ্ন আছে, ওনার 2টা বাচ্চা আছে, উনি এটাও বললেন। তো এমন কিন্তু অনেক চিত্র আমরা দেখতে পাচ্ছি যে খুব তরুণ অবস্থায় হচ্ছে বা তরুণ অবস্থায় ডায়াবেটিসের মধ্যে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে প্রেগন্যান্সির পরে হচ্ছে এটা ধরা পড়ছে। তো প্রেগন্যান্সি চলাকালীন টাইমে কিন্তু একটা ডায়াবেটিস থাকে যেটা ক্ষণস্থায়ী থাকে, তবে তখন যদি চিকিৎসা না নেওয়া হয় পরবর্তীতে সেটা স্থায়ী অবস্থায় চলে যায়। এটা জানতে চাই। জরুরি কথা। আর একটা জিনিস হলো কি, উনি তো ওই সময়ে পরীক্ষা করেননি। সেটা যদি ওনার সত্যিকারের তখন প্রেগন্যান্সি অবস্থায় যদি ওনার ডায়াবেটিস থেকে থাকে, এটা কিন্তু তার বাচ্চাদের মধ্যেও হওয়ার পসিবিলিটি থাকবে, ভবিষ্যতে বাচ্চাদেরও হওয়ার পসিবিলিটি এই জন্য থাকবে যে জেনেটিক জিন ক্রিয়েট করে। আমার বাবা মার যদি ডায়াবেটিস থাকে, আমার কিন্তু জিন আছে ভিতরে আছে, কিন্তু পরিবেশ যদি না দেই, আমি যদি পরিবেশটা হলো ইম্পর্টেন্ট জিনিস, সারাউন্ডিং পরিবেশটা হলো কি, আমি যদি এক্সারসাইজ না করি, আমি যদি ওভার ইটিং করি, বেশি বেশি খাই, আমি ভোজন বিলাসী যদি হই, তারপরে খাওয়া পছন্দ করি, আবার হলো কি পরিশ্রম করি না, আবার ওয়েট গেইন হচ্ছে, আমার ওয়েট রিডাকশন করি না, তারপরে ওভার স্ট্রেস করি, মনে করেন যে কোনো একটা ব্যাপারে চাকরি ক্ষেত্রে হোক, ব্যবসা ক্ষেত্রে হোক, যে ওভার স্ট্রেস করলেই তার কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেশি। তার কারণ সে ওভার স্ট্রেস কতগুলো হরমোন আছে, এই হরমোনকে ইনসুলিন কার্যকরিতাকে নষ্ট করে দেয়। সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে তাকে আমার পরবর্তীতে বাচ্চাদের স্ক্রিনিং করার দরকার হবে। আর বাচ্চা সাধারণত আমাদের, আমি বলি যে পরিবেশটা, তাকে এক্সারসাইজ করা, খাওয়া কন্ট্রোল করা, ওয়েট রিডাকশন করা, ওজন কমানো করলে, ওয়েট কমানো এবং খাওয়া যদি কন্ট্রোল করে, আমার দেখা যাচ্ছে 65% টাইপ 2 ডায়াবেটিস প্রিভেন্ট করা যায়। যে আমাদের বাচ্চাদের যখন এই ডায়াবেটিস কোনো দিন হলো, তারও কিন্তু পুরো চিকিৎসা আছে, এর জন্য কোথাও দেশ বিদেশে কোথাও যাওয়ার দরকার নেই। আমরা 4 বছর 2 বছর বাচ্চারও মানে চিকিৎসা করছি। স্যার, এটা তো গেল হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, যদি হচ্ছে ইনহেরিটেড হয়ে যায় এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, তবে প্রেগন্যান্সি অবস্থায় যখন ডায়াবেটিসটা হয়, তখন কি আসলে ডায়াবেটিসের ওষুধ সেই গর্ভবতী মা খেতে পারবেন?
ও কোনো ওষুধ আমরা সাধারণত দেই না। আমাদের সত্যিকারে আমি একটা বলি যে সমস্ত ওষুধ যখন বাজারে বের হয় তখন FDA অ্যাপ্রুভড হয়, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন USA। ওইটার ওরা অনেক তথ্য নিরাপত্তা করে সব কিছু দেখে শুনে তারপর ওই ড্রাগটা ছাড়ে বাজারে, কারণ হচ্ছে ওটার ক্ষতি হতে পারে। অনেক ড্রাগ আবার ওই যে প্লেসেন্টাল ক্রস করে বাচ্চার মধ্যে ক্ষতি করতে পারে। সুতরাং আমরা কোনো ইয়ে দেবো না, কিন্তু একমাত্র ইনসুলিন হলো তার চিকিৎসা। একমাত্র চিকিৎসা হলো ডায়াবেটিসের প্রেগনেন্সিতে মায়েদের চিকিৎসা একমাত্র হলো ইনসুলিন। ইনসুলিন দিয়ে সুন্দরভাবে কন্ট্রোল করে ওটা ইয়া করা যায়। আর একটা জিনিস আমি বলি পরে, এই জিনিসটা হলো কি আমরা পরিবেশটা, সারাউন্ডিং পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। মানুষ যদি মনে করেন যে একটা অ্যাজ ফর এক্সাম্পল, একটা সবসময় এই এক্সাম্পলটা দেই, যদি আমার ভিতরে জিন আছে, আমার কিন্তু ডায়াবেটিস হওয়ার খুব প্রবণতা আছে। আমি যে কোনো সময় যদি আমি ওভার ইটিং করি, আমি যদি স্ট্রেসফুল কন্ডিশনে থাকি, ওভারওয়েট হয়ে যায়, তা আমার ডায়াবেটিস একদম নিশ্চিত আমার ডায়াবেটিস হবে। কিন্তু যদি আমি ওই পরিবেশটা না দিই, অ্যাজ ফর এক্সাম্পল একটা হলো কি, যদি আমি বছরের বছর যদি একটা ধানের বীজ ঘরের মধ্যে রাখি, তাহলে দেখবো ওখান থেকে গাছ উঠবে না। তাহলে ওই পরিবেশটা ইম্পর্টেন্ট। পরিবেশ হলো কি সারাউন্ডিং, ওই ধানের বীজটাকে আমরা রৌদ্রে বৃষ্টিতে রাখতে হবে, তার ওখান থেকে গাছ হবে। এইরকম যদি আমি খারাপ পরিবেশে না যাই, তা আমার ডায়াবেটিস হবে না। আমাকে পরিবেশ, খাওয়া, মানে ডিসিপ্লিন সবকিছু মেনে চললে আমি ভালো থাকব। হবে যদি নিয়ম মতো চলে থাকে, যে জিনটা আসলে নিয়ম মতো চলার জন্য আবার একটু আবার বলি ইন্ডোক্রাইনোলজি বা আমরা আরো জানবো এবং শুনবো আপনার কাছে। তবে সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপরে এসে আবারও শুনছি আপনার আলোচনা। দর্শক, ডক্টর সন কলের নিচে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর সন কলে। আমরা কথা বলছি তরুণদের ডায়াবেটিস নিয়ে। স্যার, আমরা তরুণদের ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, এবং তরুণদের কথা বলতে গেলে আরেকটা কথা আসলে চলেই আসে, তা হচ্ছে এখন বর্তমানে প্রযুক্তির যুগ, এবং প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে আমরা আসক্ত, এবং অনেকটা সময় প্রযুক্তির মধ্যে দিয়ে মোবাইল ফোন, ইন্টারনেটের মধ্যেই কিন্তু আমাদের ব্যয় হচ্ছে। তো তরুণদের এই কারণে দেখা যায় রাতের ঘুমটা কিন্তু অনেকটা পর্যাপ্ত হয় না। এই যে রাতের ঘুমটা পর্যাপ্ত হয় না, এতে কি ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা কি বৃদ্ধি পায়? এটা একটু জানতে চাই। আসলে মানুষের একটা আমাদের জানতে প্রাইমারিলি একটা জানা উচিত যে একটা লোকের ঘুমের কতটুকু প্রয়োজন। বাচ্চাদের, তারপরে মিডল এজের কত, বুড়াদের কত। বাচ্চাদের কমপক্ষে আমরা বলি যে 10 থেকে 18 ঘন্টা ঘুমের প্রয়োজন এক বছরের মধ্যে, আর তারপরে যখন হয় তখন কমপক্ষে 10 ঘন্টা। আর আমাদের মিডল এজ যারা আছেন তাদের কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা। এর কমে যদি হয় তখন ব্রেনের উপর চাপ পড়ে, বিভিন্ন ধরনের স্ট্রেস কন্ডিশন হয়। ব্রেন, আমরা বলি যে বিভিন্ন ধরনের যে ডিমেনশিয়া হয়, অনেক সময় ব্রেনের ডেভেলপমেন্টটা ভালো হয় না, তারপরে ডায়াবেটিস হওয়ার প্রবণতা হয়। এই সমস্ত জিনিসটাকে সেই জন্য বাচ্চাদের বাবা মার লক্ষ্য করা উচিত যে ছেলে মোবাইল নিয়ে ঘুমাচ্ছে কিনা, ছেলে ওই মানে দ্যাট ইজ অন্যান্য প্রোগ্রাম করতেছে কিনা। অনেক ছেলেকে কলেজে আমি বসে ল্যাপটপে বসে অনেক কাজ করতেছে, বলে যে কাজ করবা তুমি, তোমার এই 10টা বেজে গেছে, তুমি ঘুমায় যাবা, তারপরে সকালে উঠবে। মানে এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। এই জিনিসটা যদি না করে তাদের জিনিসটা পরবর্তী জীবনে অনেক ক্ষতি হয়ে দাঁড়াবে। পাশাপাশি তার সাথে সাথে কিন্তু এক্সারসাইজ, তারপরে সবকিছু তো মেনটেন করতেই হবে, তার মধ্যে ঘুমটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সকলে বলে যে আগে আসলে এত ডায়াবেটিস ছিল না, এখন কেন এত বেশি তরুণদের মধ্যে ডায়াবেটিস বেড়ে গেছে। এবং এটার জন্য বলতে চাই, আগে যেটা দেখা যেত তখন মানুষ হেঁটে স্কুলে যাচ্ছে, খাওয়া দাওয়াটাও তেমন ভেজাল ছিল না, কিন্তু এখন আসলে আমরা গাড়িতে করে, পরিশ্রম নাই, তারপর বসে বসে খাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, প্রবণতা, খেলাধুলা নাই, তারপরে আপনার হলো কি স্ট্রেসফুল করছে। এখন দেখছেন স্কুলে আমরা মানে ক্লাস 5 পর্যন্ত বইটই আমাদের ব্যাগ অত বড় ছিল না, 2-4টা বই ছিল। এখন ব্যাগের বোঝা বাচ্চাদের কাঁধে ভর্তি, তার অনেক স্ট্রেস। এই স্ট্রেস বাচ্চাদের এখন থেকে যে স্ট্রেস, এগুলাকে আমাদের মডিফাই করতে হবে, একটা নিয়মের মধ্যে আনতে হবে। স্যার, আরেকজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিই, তারপর আবারও ফিরছি আলোচনায়। দর্শক কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম অভি, আমি ধানমন্ডি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম অভি, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা, আসলে আমাদের ইয়াং জেনারেশনের 30 বছরের নিচে যাদের বয়স বা একটু ওয়েটটা বেশি, তো তাদের ক্ষেত্রে আসলে ডায়াবেটিসের ঝুঁকিটা কতটুকু থেকে থাকে? জি, ওনার প্রশ্নটা মানে খুব যুক্তিসঙ্গত, যেহেতু সব সময় আমরা দেখি যে একটা
হাইট এবং ওয়েট একটা ব্যালেন্স মেনটেন করে। যত যার বেশি হাইট তার তত ওজন একটু বেশি হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সেই জন্য আমরা দেখবে যে তার কতটুকু হাইট বেশি আছে, এটা বিএমআই বলা হয়, বডি মাস ইন্ডেক্স। এটা যদি তার 30-এর উপর হয় তাহলে আমি বুঝি বেশ ওজন বেশি, ও তার সেইভাবে তার ঝুঁকি আছে ডায়াবেটিস হওয়ার। যখনই ওজন বেশি হলো, তার ফ্যাট বেশি হলো, এই ফ্যাটে হয় কি ইনসুলিন কাজ করতে পারে না, ইনসুলিন রেসিস্ট্যান্ট হয়, তার ফলে হয় কি ডায়াবেটিসের ঝুঁকি থাকে। তাছাড়া ওবেসিটি, ওভারওয়েটে অনেক কিছু ক্ষতি, তার হচ্ছে ক্যান্সারের প্রবণতা থাকে, গলব্লাডার পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে বেশি, তাদের বেশি হয়, ক্যান্সারের ফ্যাটি লিভারের প্রবণতা বেশি থাকে, এই অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের ক্ষয়, হাড়ের ব্যথা, এগুলোর সমস্যা বেশি হতে সম্ভাবনা বেশি থাকে। স্যার উনি যেটা বললেন যে 30 যারা আছেন তরুণরা, তাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রবণতাটা আসলে কতটুকু বেশি, আশা করছি আমাদের পুরো প্রোগ্রাম জুড়ে কিন্তু আমরা এই বিষয়ে আজকে কথা বললাম যে যারা 30 বা হচ্ছে তার কম আছেন, তারা বর্ডার লাইনের যদি থাকেন, খাদ্যাভ্যাস যদি ঠিক না থাকে, পর্যাপ্ত ঘুম যদি না হয়ে থাকে, এবং বডি মাস ইন্ডেক্স, এবং বডি মাস ইন্ডেক্সের কথা যেটা বললেন সেটা কিন্তু আমরা বাসাতে বসে গুগলের সাহায্যে কিন্তু আমরা বের করে নিতে পারি, আমাদের ওজন কত, আমাদের হাইট কত, সবকিছু মিলে কিন্তু বডি মাস ইন্ডেক্সটা বের করা যায়। স্যার আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, সামনে যেহেতু রমজান আসছে, রমজানকে ঘিরে যে তরুণরা রয়েছেন তাদের যদি ডায়াবেটিসের প্রবণতা বাড়ে বা ডায়াবেটিস হয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা মানে আমাদের মুসলমানদের একটা সেন্সিটিভ ইস্যু, যেহেতু আমি মুসলমান, যখনই একটা রুগী আমাদের কাছে ডায়াবেটিস রুগী আসে, বলে যে স্যার আমি রমজানে মানে রোজা থাকতে পারবো কিনা, জি স্যার, তো এক কথায় বলা তো সম্ভব না, কারণ সে তার ডায়াবেটিসটা টাইপ 1 কিনা, যদি যাদের সবসময় ইনসুলিন লাগে, টাইপ 2 থাকে সেক্ষেত্রে টাইপ 2 তে ম্যাক্সিমাম রুগী আমরা বলি যে রোজা রাখতে পারবেন। তার কারণ হচ্ছে টাইপ 2 সাধারণত কন্ট্রোল হয় ট্যাবলেট বা বড়ি বা ডায়েট এক্সারসাইজ দিয়ে, কিন্তু এই জিনিসটাতে আর সাধারণত টাইপ 1 হলে যাদের সবসময় ইনসুলিন লাগে তাদের আমরা ডিসকারেজ করি যে আপনি বা তুমি রোজা রাখো না। গ্রোয়িং এজে আমরা বলি যে তোমার রোজা রাখার দরকার নাই, প্রেগনেন্সি থাকলে তাকে বলি যে তোমার রোজা রাখার দরকার নাই। তাও কেউ কেউ বলে যে আমি মরে যাবো কিন্তু রোজা রাখবো, এই সমস্ত জিনিস এটা ঠিক না। তো বুঝায় ঠিক করতে হবে যে আপনার রোজা রাখা মানে আমরা ক্যাটাগরি করি, ক্যাটাগরি 1, 2, 3, এই ক্যাটাগরি যেটা পড়বে যে ক্যাটাগরি 1-এ যারা টাইপ 1 ডায়াবেটিস, যাদের সবসময় হাইপো হয়ে যায়, বারবার উঠানামা করে ডায়াবেটিস, তাদের কিন্তু রোজা না রাখাই ভালো। আর রোজা রাখার প্র্যাকটিস করতে হবে। রোজার আসতেছে সামনে রমজান মাস, তার 1 মাস আগে থেকে 2-1টা করে নফল রোজা রাখে প্র্যাকটিস করতে হবে। আসলে নিজে শারীরিকভাবে নিজেকে তৈরি করে নিতে হবে, রোজা যে আমি আই এম ফিট ফর দ্য ফাস্টিং। জি স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। জি থ্যাংক ইউ সবাইকে। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।